হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ মরফিম অর্থাৎ মরফিমের যত শাখা প্রশাখা রয়েছে বা প্রকারভেদ রয়েছে সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো পূর্বের ক্লাসটিতে আমরা মরফোলজি এবং মরফিম বলতে কি বোঝায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটি আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা ক্লাসিফিকেশন অফ মরফিম জানার পূর্বে আমরা একটু দেখে নিই যে ক্লাসিফিকেশন অফ মরফিমে কি কি রয়েছে। সো আজকের ক্লাসটিতে আমরা পুরোপুরি সবগুলোই ক্লিয়ার করব ইনশাল্লাহ। সো মরফিমকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রি মরফিম এবং অপরটি হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিমের দুইটি প্রকারভেদ রয়েছে, লেক্সিক্যাল মরফিম এবং গ্রামাটিক্যাল মরফিম। বাউন্ড মরফিমকে আবার তিন ভাগে ভাগ করা হয়, প্রিফিক্স, ইনফিক্স এবং সাফিক্স। এবং এর পাশাপাশি বাউন্ড মরফিমকে অন্যভাবে আবার তিন ভাগে ভাগ করা হয়, ডেরিভেশনাল, ইনফ্লেকশনাল এবং বাউন্ড বেস। ডেরিভেশনালের আবার দুইটা প্রকারভেদ রয়েছে, ক্লাস চেঞ্জিং এবং ক্লাস মেইনটেইনিং। সো এই মরফিমের পুরোপুরি চার্ট, মানে এই যে আমরা মরফিম সম্বন্ধে এই চ্যাপ্টারে যা পড়বো এইটাই হলো একটা সংক্ষিপ্ত একটা চার্ট বলতে পারেন। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি সবগুলো নিয়েই আলোচনা করব এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। এবং মজার একটা বিষয় হচ্ছে এর কোনোটাই আপনাদের মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ, আপনি একেবারে ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো চলেন শুরু করা যাক। সো মরফিমকে প্রথমত যে দুই ভাগে ভাগ করা হয়, ফ্রি মরফিম এবং বাউন্ড মরফিম। তো আমাদের একটা স্বভাবগত অভ্যাস রয়েছে, আমরা কোনো জিনিস দেখার সাথে সাথে আমরা মুখস্থ করার চেষ্টা করি বারবার পড়ে। আসলে মুখস্থ না করে আপনি একটু বোঝার চেষ্টা করতে হবে। কারণটা হচ্ছে দেখেন, কোনো জিনিসের নামকরণ করা হয় কিন্তু ওই জিনিসটার কাজের উপর ভিত্তি করে, ম্যাক্সিমাম সময় ব্যতিক্রম থাকতে পারে। সো এখানেও দেখবেন যে আপনার মুখস্থ করার দরকার নাই, নামেই আপনার ডেফিনেশন দেওয়া আছে, কার্যক্রম দেওয়া আছে। সেটা কিভাবে? সো আমরা একটু বিস্তারিত দেখি যে ফ্রি মরফিম আর বাউন্ড মরফিম বলতে কি বোঝায়। আচ্ছা আপনারাই বলেন, ফ্রি মানে কি? ফ্রি মানে হচ্ছে স্বাধীন, এটা তো আমরা সবাই জানি, ফ্রি মানে স্বাধীন। আচ্ছা, তার মানে যে সকল মরফিম স্বাধীনভাবে অর্থাৎ একা একা বসে অর্থ দিতে পারবে সে সকল মরফিমকে আমরা বলবো ফ্রি মরফিম। আমি আবারও বলতেছি, ফ্রি মানে স্বাধীন, তার মানে যে সকল মরফিম অন্যের সহায়তা ছাড়া একা একা বসে অর্থ দিতে পারে সেগুলোকে আমরা ফ্রি মরফিম বলবো। সেই কথাটা এখানে ডেফিনেশনে দেখেন লেখা আছে, দ্য মরফিমস দ্যাট ক্যান অকার অ্যালোন। অকার অ্যালোন বলতে বোঝাচ্ছে একা একা বসতে পারবে, একা একা বসে অর্থ দিতে পারবে, তাকে আমরা ফ্রি মরফিমস বলবো। ওকে, তো সেই মরফিমগুলা যেমন এক্সাম্পল যদি আমি বলি, যেমন ধরেন ম্যান একটা শব্দ, দেখেন এটা কিন্তু একটা অর্থ দিচ্ছে, কারোর সহায়তার প্রয়োজন হয় নাই। আবার যদি বলেন অনেস্ট, টিস, তার মানে দেখেন এই শব্দগুলি কিন্তু নিজস্ব একটা অর্থ রয়েছে, কারোর সহায়তা ছাড়াই কিন্তু তারা অর্থ দিতে পারে, তাই না? তো আমরা ফ্রি মরফিম কিন্তু বুঝে ফেললাম। এখন প্রশ্ন হলো তাহলে বাউন্ড মরফিম কি? আচ্ছা দেখেন, বাউন্ড কি? বাউন্ড মানে হচ্ছে বাধা। বাউন্ড মানে বাধা, তার মানে যে সকল মরফিম একা একা স্বাধীনভাবে অর্থ দিতে পারে না, অন্য কারো সহায়তা লাগে, সে সকল মরফিমকে আমরা বলবো বাউন্ড মরফিম। খুবই ইজি, মানে ফ্রি মরফিমের জাস্ট অপোজিট। তো দেখেন এখানে লেখা আছে কি, দ্য মরফিমস দ্যাট ক্যান নট অকার অ্যালোন, তার মানে একা একা বসতে পারে না বা একা একা বসলে অর্থ দেয় না সাধারণত, সেই সকল মরফিমকে আমরা বাউন্ড মরফিম বলবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, ডিজ অনেস্ট, ডিজ অনেস্ট। তো এই শব্দটিতে দেখেন ডিজ, এইটা হচ্ছে বাউন্ড মরফিম। কেন বাউন্ড মরফিম? দেখেন এই ডিজকে যদি আপনি আলাদা করেন তার কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, তার মানে অন্যের অর্থের উপরে কিন্তু তার নির্ভরশীল হতে হবে, মানে কারোর সাথে যুক্ত হয়েই কেবল অর্থ দিতে পারবে। তো এই ধরনের যেসব মরফিম রয়েছে সেই মরফিমগুলোকে আমাদের বলতে হবে কি, বাউন্ড মরফিম। তার মানে ফ্রি মরফিম মানে স্বাধীন, যেগুলো স্বাধীনভাবে অর্থ দিতে পারে। বাউন্ড মানে যেগুলো অন্যের উপর নির্ভরশীল, অন্য কারোর সাথে বসে অর্থ দিবে, সেগুলোকে আমরা বলবো বাউন্ড মরফিম। খুবই ইজি বিষয়। এরপরে দেখেন এই যে ফ্রি মরফিমে গেলাম আমরা, ফ্রি মরফিমের দুইটা প্রকারভেদ রয়েছে। আমরা বাউন্ড মরফিম, ফ্রি মরফিম জানলাম, এবং ফ্রি মরফিম এবার দুইটা কি রয়েছে, প্রকারভেদ রয়েছে, লেক্সিক্যাল মরফিম আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল মরফিম। এখন লেক্সিক্যাল মরফিম আর গ্রামাটিক্যাল মরফিম কি, এটা আমরা একটু ক্লিয়ার ধারণা নেই। তো দেখেন লেক্সিক্যাল মরফিম বলতে কি বোঝায়। আচ্ছা আপনাদের জন্য একটা মানে টুইস্ট বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি ডিকশনারি মানে কি, অভিধান। আপনারা কি সবাই কেউ কি জানেন যে লেক্সিকন মানেও কিন্তু অভিধান? আচ্ছা আপনারা বলেন তো, যিনি ডিকশনারি লেখেন তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। তার মানে যিনি ডিকশনারি লেখেন। আর লেক্সিকন মানেও কিন্তু ডিকশনারি। আর সেই লেক্সিকন থেকেই লেক্সিক্যাল মরফিম এসেছে। সেটা কিভাবে? দেখেন মুখস্থ করা লাগবে না,
দ্য লেক্সিক্যাল মরফিমস আর ভেরি লার্জ ইন নাম্বার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি মিনিংফুল। তার মানে লেক্সিক্যাল মরফিমের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এইটা ভেরি লার্জ ইন নাম্বার, মানে বোঝাচ্ছে অসংখ্য অসংখ্য, আর ইন্ডিপেন্ডেন্টলি মিনিংফুল মানে এরা স্বাধীনভাবে অর্থ দিতে পারে। ওকে, তার মানে দুইটা কন্ডিশন, এক হচ্ছে অসংখ্য আর একটা হচ্ছে স্বাধীনভাবে অর্থ দিতে পারে। এখন এই ডিকশনারি বা লেক্সিকনের সাথে আসলে মিলটা কোথায় যদি আমরা একটু খেয়াল করে দেখি। দেখেন ডিকশনারিতে কোন শব্দগুলি আনকাউন্টেবল মানে অসংখ্য, যেমন ধরেন নাউন, অ্যাজেটিভ, ভার্ব, এগুলো কিন্তু অসংখ্য, তাই না? আপনি নাউনের কথা যদি চিন্তা করেন, শেষ আছে কোনো, যে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, যে কোনো কিছু জিনিসের নামই হচ্ছে নাউন। তার মানে এটা কিন্তু কাউন্ট করা কঠিন, অসংখ্য, ভেরি লার্জ ইন নাম্বার। এবং কিন্তু দেখেন এগুলোর প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদাভাবে কি রয়েছে, অর্থ রয়েছে, মানে নিজস্ব অর্থ রয়েছে। এই কারণে এটাকে বলা হবে কি, লেক্সিক্যাল মরফিম। তো এর জাস্ট অপোজিটেই কি রয়েছে, তো চলুন দেখা যাক। রয়েছে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মরফিম। আচ্ছা আপনি দেখেন গ্রামাটিক্যাল মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে গ্রামার বিষয়টা আসবে, তাই না? তো গ্রামাটিক্যাল মরফিমের বিষয়টা হচ্ছে যে জাস্ট লেক্সিক্যাল মরফিমের অপোজিট, ভেরি লিমিটেড ইন নাম্বার। লিমিটেড ইন নাম্বার বলতে বোঝাচ্ছে কি, গ্রামারের বিষয়টা হচ্ছে আপনার খুবই মানে লিমিটেড, মানে নির্দিষ্ট, অনির্দিষ্ট না, অসংখ্য না। এবং এটা সাধারণত ইন্ডিপেন্ডেন্টলি মিনিং দেয় না, মানে সাধারণত, মানে অনেক সময় দেয়, দিতে পারে, কিন্তু খুব কম সেটা। যেমন এখানে লেখা আছে দেখেন, দ্য গ্রামাটিক্যাল মরফিমস আর ভেরি লিমিটেড ইন নাম্বার অ্যান্ড ক্যান অলসো বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ, স্বাধীনভাবে বসতে পারে, ব্যবহার হতে পারে। দে হ্যাভ লিটল অর নো মিনিং অন দেয়ার ওন। তাদের নিজস্ব কোনো অর্থ নেই, থাকলেও সেটার পরিমাণ খুবই অল্প। ওকে, এবং বাট ডেমনস্ট্রেট গ্রামাটিক্যাল রিলেশনশিপ ইন অ্যান্ড বিটুইন সেন্টেন্সেস। কিন্তু সেন্টেন্সের মধ্যে বসে সাধারণত শব্দ অথবা সেন্টেন্সের মধ্যে কি করে, আপনার রিলেশন তৈরি করে। আচ্ছা আপনারা একটু মানে এত জটিল জটিল কথা দরকার নাই, স্বাভাবিক কথায় চিন্তা করেন। যেমন ধরেন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনগুলা, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? এগুলো কিন্তু অসংখ্য কি না, নির্দিষ্ট সংখ্যক কিন্তু। আবার ধরেন ডিটারমাইনার্স, এগুলো তো নির্দিষ্ট। প্রিপোজিশনস, প্রিপোজিশনস কি নির্দিষ্ট না, নির্দিষ্ট। কনজাংশনস নির্দিষ্ট। তার মানে এইবার আপনি একটু নিজেই ক্যালকুলেশন করে দেখেন, গ্রামাটিক্যাল মরফিম হচ্ছে সেইগুলাই যেগুলা লিমিটেড, এবং দেখেন এইগুলা কিন্তু স্বাধীনভাবে খুব কম ব্যবহৃত হয়, বাক্যের সেন্টেন্স অনুসারে অথবা কাউকে যুক্ত করার জন্য, অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাই না? তার মানে দেখেন লেক্সিক্যাল মরফিম আর গ্রামাটিক্যাল মরফিম জাস্ট বিপরীত। বুঝলে কিন্তু অনেক ইজি। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ না বোঝার মতো কিছু নেই এখানে। আচ্ছা আমরা পরের বিষয়টাতে চলে যাই। এরপরের যে বিষয়টা রয়েছে বাউন্ড মরফিম। আমরা তো ফ্রি মরফিম সম্বন্ধে জানলাম। তো বাউন্ড মরফিমকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, প্রিফিক্স, ইনফিক্স এবং সাফিক্স। সো খুবই ইজি, এটা তো আপনারা সবাই জানেনই, সো এটা নিয়ে বেশি কথা বলবো না, সংক্ষেপে বলবো। তারপরে একটা জিনিস, যে প্রিফিক্স আমি জানি, কিন্তু সেটা যদি আমি লিখতে যাই যে হোয়াট ইজ প্রিফিক্স, কিভাবে লিখবো, তো সেটাও জানা হয়ে। সো প্রিফিক্স বলতে আসলে কি বোঝায়, যে মরফিমস হুইচ আর অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস আর কল্ড প্রিফিক্স। তার মানে মূল শব্দের পূর্বে বসে, মানে শুরুতে বসে যে নতুন শব্দ গঠন করে সেটাকে আমরা বলতে পারি প্রিফিক্স। যেমন প্রিফিক্স নিজেই একটা প্রিফিক্স, কারণ প্রি এখানে প্রিফিক্স। আবার ধরেন ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে আপনার প্রিফিক্স। এখন দেখেন এই বিষয়ে এগুলো প্রিফিক্স তো আপনি জানেন, এটা নিয়ে আমি আর বাড়তি কথা না বলি, তাই না? আমরা পরেরটায় চলে যাই। এরপরেরটা হচ্ছে ইনফিক্স। ইনফিক্স, আচ্ছা ইনফিক্স আসলে ইংরেজি ভাষায় নেই, দেখেন লেখা আছে ইনফিক্সেস আর নট ইউজুয়ালি ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দিস আর ইউজড সাম ল্যাঙ্গুয়েজ লাইক অ্যারাবিক, স্প্যানিশ। তার মানে ইনফিক্সটা ইংরেজি ভাষায় নেই, কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজে রয়েছে, যেমন অ্যারাবিক, স্প্যানিশ, ফিলিপাইন্স ল্যাঙ্গুয়েজে রয়েছে। সো আসলে দেখেন এগুলো মুখস্থ করার দরকার নেই। দেখেন ইন মানে কি, ইন মানে ভিতরে, আর প্রি এর আগে আমরা যেটা পড়েছি, প্রি, প্রি মানে কি পূর্বে। তার মানে শব্দের মাঝখানে কোনো কিছু যুক্ত হবে। যেমন ধরেন এখানে একটা শব্দ রয়েছে কিলাড, KILED, কিলাড, কিলাড মানে রেড, জেনারেল অর্থ। তো এখানে যদি আবার ইউএম যুক্ত করে দেওয়া হয়, এটা কিন্তু ইংরেজি শব্দ না, এটা মনে রাখবেন, এটা কিন্তু ইংরেজি শব্দ না কিলাড। সো এর মাঝখানে কি যুক্ত হয়েছে, ইউএম যুক্ত হয়েছে। কোথায় যুক্ত হয়েছে, শব্দের মাঝখানে, এই কারণেই এটা ইনফিক্স, মাঝখানে। ইন মানে কি ভিতরে, ভিতরে যুক্ত হলো, এই কারণে এটা ইনফিক্স। তো এই যে মাঝখানে যুক্ত হলো, এই কারণে এটা ইনফিক্স। যেমন এখানে আছে ফুজুল, এখানে আছে কি ফুজুল, ফুজুলের এখানে মাঝখানে এম ইউ পরে যুক্ত হয়েছে ফুমুজুল, তাই না? তার মানে এই যে মাঝখানে যে যুক্ত হলো, এটাকে আমরা বলবো ইনফিক্স। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আমরা পরের বিষয়ে যাই, এটা হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে কি,
মূল শব্দের পরে যুক্ত হবে, তাই না? এবং অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড, একটা শব্দের শেষে যুক্ত হবে, সেটাকে আমরা বলবো সাফিক্স। যেমন এখানে ব্রাদারলি, ব্রাদারের সাথে এলওয়াই যুক্ত হয়েছে। আবার ধরেন এখানে আছে এনজয়েবল, তাই না? এনজয়েবলের সাথে অ্যাবল যুক্ত হয়েছে, এর মানে এটা সাফিক্স। তো তার মানে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন যে সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স কি। সো তারপরে না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সো এরপর আমরা যে লাস্ট সেকশনে আসি, যে বাউন্ড মরফিমের অন্যভাবে আবার এটার আরেকটা প্রকারভেদ রয়েছে, ডেরিভেশনাল, ইনফ্লেকশনাল অ্যান্ড বাউন্ড বেস। এই ডেরিভেশনাল মরফিমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ক্লাস চেঞ্জিং এবং ক্লাস মেইনটেইনিং। ওকে, সো আমরা বিষয়টা একটু ক্লিয়ার হব। দেখেন ডেরিভেশনাল মরফিম, আমরা সেটা ক্লিয়ার হই। ডেরিভেশনাল মরফিম হচ্ছে যে দ্য মরফিমস দ্যাট ক্রিয়েট এ নিউ ওয়ার্ড অ্যান্ড অ্যালাউ ফার্দার সাফিক্সেশন। তার মানে সাফিক্সেশন, মানে সাফিক্সেশন বলতে কি বোঝায়? সাফিক্স যুক্ত হয়ে, কোনো মূল শব্দের সাফিক্স যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তাহলে সেটাকে আমরা ডেরিভেশনাল মরফিম বলতে পারি। এবং এই ডেরিভেশনাল মরফিমের দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ক্লাস চেঞ্জিং আর একটা ক্লাস মেইনটেইনিং। সো ক্লাস চেঞ্জিং আর ক্লাস মেইনটেইনিং যে আসলে কি, আসলে দেখেন এখানে ক্লাস বলতে মনে রাখবেন, ক্লাস বলতে বোঝানো হচ্ছে পার্টস অফ স্পিচকে, ক্লাস বলতে বোঝানো হচ্ছে পার্টস অফ স্পিচকে। বিষয়টা একটু খেয়াল রাখবেন, এখানে ক্লাস বলতে পার্টস অফ স্পিচকে বোঝানো হচ্ছে। একটু আমরা খেয়াল করে দেখি, এখানে ফ্রেন্ড যে শব্দটা রয়েছে, এই শব্দটা কি? পার্টস অফ স্পিচের নাউন, এটা নাউন ক্লাসে রয়েছে। এখন এর সাথে যখন এলওয়াই যুক্ত হয়ে গেল, তখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে গেলে সেটা হয়ে গেল অ্যাজেটিভ। এখন অ্যাজেটিভ হওয়ার কারণে আপনি বলেন এখন কি সেম ক্লাসে আছে? না, সেম ক্লাসে নাই, নাউন থেকে অ্যাজেটিভে চলে গিয়েছে। তার মানে এখানে কি ক্লাস চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা বলবো কি? ক্লাস চেঞ্জিং, ক্লাস চেঞ্জিং। এখন ধরেন আমরা পরের শব্দটিতে যাই, এখানে রয়েছে বয়, বয় নাউনে রয়েছে, এর সাথে হুড যুক্ত হলো, হুড, তাহলে হয়ে গেল বয়হুড। তাহলে এটাও নাউন, এটাও কিন্তু নাউন। তার মানে এবার বলেন এটা কি ক্লাস চেঞ্জ হয়েছে? হয়নি, এটা ক্লাস চেঞ্জ হয়নি। তার মানে এটা ক্লাস মেইনটেইনিং। মেইনটেইনিং মানে কি? মানে একই অবস্থায় থাকা। তার মানে ক্লাস চেঞ্জিং মানে যদি পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়, কোনো শব্দের সাথে সাফিক্স বসে, তাহলে সেটাকে আমরা বলবো কি? ক্লাস চেঞ্জিং। আর যদি চেঞ্জ না হয়, একই ফরম্যাটে থাকে, অথবা একই ক্লাসে থাকে, অথবা একই পার্টস অফ স্পিচে থাকে, সেটাকে আমরা বলবো ক্লাস মেইনটেইনিং। খুবই ইজি বিষয় কিন্তু। এখন দেখেন ডেরিভেশনাল মরফিমে সাফিক্স যুক্ত হয়, এরপরেরটা আমরা যেটা ইনফ্লেকশন, সেখানে সাফিক্স যুক্ত হবে না। মানে একেবারে সহজ বিষয়। দ্য মরফিমস দ্যাট ডু নট অ্যালাউ ফার্দার সাফিক্সেশন, মানে যে সকল শব্দের সাথে সাফিক্স যুক্ত হবে না, অন্য কোনো গ্রামাটিক্যাল ফাংশন যুক্ত হবে, সে সকল মরফিমকে আমরা ইনফ্লেকশনাল মরফিম বলবো। এবং এই ইনফ্লেকশনাল মরফিমগুলোকে সাধারণত বিভিন্ন গ্রামাটিক্যাল ফাংশনকে বলা হয়। যেমন ধরেন এখানে আমরা অনেক ভার্ব রয়েছে, প্রেজেন্ট ভার্ব, যেগুলোর সাথে এস, ইএস বা আমরা আইএনজি যুক্ত করি। যেমন ধরেন এখানে কি রয়েছে, আপনার যদি একটু খেয়াল করে দেখেন যে স্পিক হচ্ছে মূল শব্দ, তার সাথে এস যুক্ত হয়েছে, আবার আইএনজি হয়েছে, তাই না? এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জটাকে আমরা বলবো কি? ইনফ্লেকশনাল মরফিম। আবার ধরেন ডিগ্রি, ডিগ্রি এর ক্ষেত্রে আমরা কি বলি? ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, তাই না? তার মানে এটা ইনফ্লেকশনাল মরফিমের মধ্যে পড়বে। এখানে কিন্তু দেখেন খেয়াল করে কোনো সাফিক্স যুক্ত হয় নাই, গ্রামাটিক্যাল ফাংশন যুক্ত হয়েছে। ওকে, এবং ভার্বের ক্ষেত্রে দেখেন ভার্বের রূপ রয়েছে স্পিক, স্পোক, স্পোকেন, তাই না? তার মানে এগুলো কিন্তু কি আপনার ইনফ্লেকশনাল মরফিম। ওকে, তার মানে ডেরিভেশনাল মরফিমে সাফিক্সেশন যুক্ত হবে, হ্যাঁ, আর ইনফ্লেকশনালে সাফিক্সেশন যুক্ত হবে না, গ্রামাটিক্যাল ফাংশনগুলো হয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠিত হবে। এরপরে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাউন্ড বেস। তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন, বাউন্ড বেসটা অনেক সময় অনেক বইতে নেই বা থাকে না, তো এটা খুব গুরুত্বপূর্ণ না, আপনারা স্কিপ করতে পারেন, অনেক বইতে নেই, আর আপনি জেনেও রাখতে পারেন। সো এখানে বাউন্ড বেস বলতে বোঝাচ্ছে যে এমন কিছু রুট শব্দ রয়েছে বা মূল শব্দ রয়েছে, যেইগুলা মূল শব্দ কি নিজস্ব একটা অর্থ থাকবে, কিন্তু এই মূল শব্দের কোনো অর্থ থাকবে না, এরা নিজের অবশ্যই কোনো অর্থ দিতে পারে না, অন্যর হেল্প লাগে, কিন্তু সেইটাই আবার রুট শব্দ, মূল শব্দ। সেটা কিভাবে দেখেন খেয়াল করে, এখানে দেখেন একটা শব্দ রয়েছে সিভ, CIV, খেয়াল করে দেখেন এই সিভকে যদি আপনি আলাদা করেন, এর কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু এটাই কিন্তু রুট, মানে মূল শব্দ। যদি এর সাথে আপনি আর ই যুক্ত করেন তাহলে হয়ে যায় রিসিভ, আবার যদি পার যুক্ত করেন তাহলে হয়ে যায় পারসিভ। তার মানে চিন্তা করে দেখেন, রুট যে শব্দটা রয়েছে তার নিজস্ব কোনো অর্থ নেই, বাট কারোর সাথে যুক্ত হলে অর্থ দিতে পারে। এই ধরনের শব্দগুলোকে বলা হয়
বাউন্ড বেস মরফিম। ওকে, সো এগুলো খুব কম, রেয়ার। তো অনেক বইতে এটা স্কিপও করেছে, আপনি এটা না পড়লেও সমস্যা হবে না আর কি। সো আজকে কিন্তু আমরা মোটামুটি একেবারে মরফিমের পুরো ক্লাসিফিকেশন একেবারে বিস্তারিত আলোচনা করেছি, ডেফিনেশন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, অথবা কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আবার নেক্সট ভিডিও করে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সো আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে সবাই ক্লাসটি করে উপকৃত হতে পারে। সো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।